নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন হাই পেন্টেকস্টের লেখা কাহিনী নিখোঁজ। মূল গল্পের নাম দ্য ডে দ্য চিলড্রেন ভ্যানিশড। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1958 সালে। আজকের এই গল্পটি বিশেষভাবে স্মরণীয় একটি বিশেষ ঘটনার জন্যে, তবে সেটি এখন বলা যাবে না, না হলে রহস্যটা ফাঁস হয়ে যাবে। তাই আগে গল্পটি সম্পূর্ণ শুনে নিন, গল্প শেষে বলছি সেই ঘটনা। শুনতে থাকুন আজকের গল্প হাই পেন্টেকস্টের লেখা কাহিনী নিখোঁজ। এক উজ্জ্বল পরিষ্কার শীতের দুপুরে ক্লেটনের 9টি বাচ্চা এবং তাদের স্কুল বাস চালক কোনো চিহ্ন না রেখেই উধাও হয়ে গেল। তারা লেক ভিউয়ের একটি আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল, আর তখনই শিশু এবং বাস উভয়ই উধাও হয়ে যায়। এর ফলে যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তাতে কেউ কেউ এমনও বলতে শুরু করে যে তাদের হয়তো ভিন গ্রহের প্রাণীরা তুলে নিয়ে গেছে। কিন্তু এই উধাও হয়ে যাওয়ার পিছনে কোনো অতিপ্রাকৃত ঘটনা ছিল না, এটি ছিল মানুষেরই নৃশংসতার ফল। তবে যেহেতু কেউই এর কোনো ব্যাখ্যা দিতে পারছিল না, তাই উদ্বিগ্ন বাবা মা এবং শহরবাসীর কাছে এটা কালো জাদুর মতোই মনে হচ্ছিল। ক্লেটন লেক ভিউ থেকে 7 মাইল দূরে অবস্থিত। ক্লেটন একটি ক্রমবর্ধমান শহর এবং সেখানে একটি পাথরের খাদান আছে। অন্যদিকে লেক ভিউ একটি বড় শহর, যেখানে একটি নতুন স্কুল রয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ক্লেটনের পূর্ব প্রান্তের 9টি শিশু সাময়িকভাবে লেক ভিউ স্কুলে যাবে, কারণ সেখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা এবং কর্মী ছিল। একটি বড় স্কুল বাসের পরিবর্তে 9 আসনের একটি স্টেশন ওয়াগন ব্যবহার করা হতো। বাচ্চাদের গাড়ি চালানোর জন্য নিয়োগ করা হয়েছিল জেরি মাহনি নামে এক জনপ্রিয় মেকানিককে। জেরির সাথে এলিজাবেথ ডিয়ারিংয়ের বাগদান হয়েছিল। এলিজাবেথ কাজ করত ক্লেটন ব্যাংকে। এই অন্তর্ধানের ঘটনাটি ঘটেছিল ডাগওয়ে নামক 2 মাইল দীর্ঘ একটি রাস্তায়, যা লেকের পাশ দিয়ে চলে গেছে। যানবাহন যাতে লেকে পড়ে না যায়, তার জন্য রাস্তাটিতে গার্ড রেল দেওয়া ছিল এবং রাস্তার অন্য পাশে ছিল ঘন জঙ্গল ও একটি পুরনো অব্যবহৃত খাদানের রাস্তা। অন্তর্ধানের দিন জেরি একটি গ্যাস স্টেশনে থেমেছিল, যেটার মালিক ছিলেন জেক নিউজেন্ট। জেরি জেককে একটি চিঠি দেয় এবং তারপর বাচ্চাদের নিয়ে গাড়ি চালিয়ে এগিয়ে যায় ডাগওয়ে ধরে। ডাগওয়েটির অন্য প্রান্তে ছিল জো গরমানের ডাইনার। জোর ছেলে পিটার সেই পাশেই ছিল। বাসটি প্রায় 1 ঘন্টা দেরি হওয়ায় জো স্কুলে ফোন করে এবং জানতে পারে যে বাসটি সময় মতোই রওনা দিয়েছে। এরপর জো জেককে ফোন করে এবং সে নিশ্চিত করে যে বাসটি সময় মতোই তার স্টেশন পার হয়ে গেছে। চিন্তিত হয়ে জো বাসটি খোঁজার জন্য ডাগওয়ে ধরে গাড়ি চালিয়ে যায়। সে বাসটি দেখতে পায়নি বা রাস্তায় অন্য কাউকে পাশ কাটাতেও দেখেনি। জেক নিশ্চিত ছিল যে সে বাসটি দেখেছে এবং সেটিকে চলে যেতেও দেখেছে। ফলে জোয়ের ভয় হতে লাগলো যে বাসটি হয়তো বরফ জমে থাকা রাস্তায় পিছলে লেকে পড়ে গেছে। যদিও গার্ড রেল ভাঙার কোনো চিহ্ন সেখানে ছিল না। জো পুলিশকে ফোন করে এবং পুলিশ জানায় যে বিষয়টি খতিয়ে দেখার জন্য কাউকে পাঠাচ্ছে তারা। বাসের চিহ্ন খুঁজতে খুঁজতে জো ধীরে ধীরে ডাগওয়ে ধরে ফিরে আসছিল, কিন্তু গার্ড রেলগুলোতে কোনো ভাঙন বা ফাঁক ছিল না। বাসটা যেন স্রেফ উধাও হয়ে গিয়েছিল। ক্লেটনের দিকে নিজের ডাইনারে ফিরে এসে জো গরমানের যেন কিছুটা সুস্থ লাগে, কিন্তু তার তখনও মাথা ঘুরছিল। এর 5 মিনিট পর লেক ভিউ থেকে ট্রুপার তেলেস্কি সেখানে এসে গাড়ি থামালেন। কি হয়েছে? তেলেস্কি জিজ্ঞাসা করলেন জোকে। জো একটি সিগারেট চালানোর চেষ্টা করে, কিন্তু তার হাত প্রচণ্ড কাঁপছিল। তেলেস্কি নিজের লাইটার দিয়ে জোকে সাহায্য করে। জো বলল, দেখুন, বাসটা সময় মতোই ডাগওয়ে ধরে রওনা দিয়েছিল। সে নিউজিল্যান্ডের দোকানে জেরির থামার কথাও বলল, কিন্তু এটা এই দিক দিয়ে আর বেরোয়নি।
তেলেস্কির গলাটা হালকা কেঁপে ওঠে। সে বলল, লেকটা। জো মাথা নাড়ে। আমি প্রথমে ওটার কথাই ভেবেছিলাম। আপনার আসার ঠিক আগেই আমি পুরো রাস্তাটা খুঁজে এলাম। গার্ড রেলে কোনো ভাঙা অংশ নেই, কোনো আঁচড়ের দাগ নেই, কোনো খুঁটিও বাঁকা নেই। বাসটা লেকে পড়েনি, এ ব্যাপারে আমি নিশ্চিত। তাহলে আর কি হতে পারে? এটা দিয়ে তো পাহাড়ের উপরেও যাওয়া যাবে না। আমি জানি, বলল জো। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। এটা নিশ্চয়ই কোনো ঠাট্টা জাতীয় কিছু। কি ধরনের ঠাট্টা? এটা আমার বা ডিক্লারদের জন্য কোনো ঠাট্টার বিষয় নয়। আমি ওদের সাথে কথা বলেছি। হতে পারে কোনো বিশেষ অনুষ্ঠানে বা অন্য কোথাও যাওয়ার জন্য তাদের অনুমতি ছিল। বাবা মাকে না জানিয়ে? মিস ব্রামফিল্ড আমাকে জানাতেন, আমি ওনার সাথে কথা বলেছি। শুনুন তেলিস্কি, বাসটা ডাগওয়েতে ঢুকেছিল কিন্তু আর বেরোয়নি। এটা এখন ডাগওয়েতে নেই, আর লেকেও পড়েনি। যদি বাসটা এই দিক দিয়ে না বেরিয়ে থাকে, আমরা গার্ড রেলটা পরীক্ষা করে দেখব। কিন্তু ধরে নেওয়া যাক আপনি ঠিকই বলছেন, এটা লেকে পড়েনি আর পাহাড়ের উপরেও যেতে পারেনি। তাহলে বাকি রইলটা কি? মাথা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে একটাই উত্তর বাকি থাকে, স্টেশন ওয়াগনটা ডাগওয়েতে ঢোকেইনি। জো মাথা নাড়ে। সেটা বুঝলাম, কিন্তু জেক নিউজ্যান্ড মিথ্যে বলতে যাবে কেন? জেরির এখন 1 ঘন্টা 45 মিনিট দেরি। যদি সে ডাগওয়েতে নাই ঢুকে থাকে, তাহলে সে কোথায়? সব কিছু ঠিক থাকলে সে ফোন করেনি কেন? এই সময় একটা গাড়ি এসে থামে সেখানে, এবং একজন লোক ছুটে আসে তাদের দিকে। তিনি ছিলেন কার্ল ডিক্লার, নিখোঁজ বাচ্চাদের মধ্যে 2জন তার সন্তান। কার্ল বলল, যাক, আপনি এসেছেন তেলেস্কি। কি হয়েছে? এটা কোনো প্রকার প্র্যাঙ্ক হবে হয়তো। তেলেস্কি বলল, আমরা কিছুই বুঝতে পারছি না। বাসটা ডাগওয়ে পার হয়ে আসেনি, কিন্তু ওটা তো ঢুকেছিল। হ্যাঁ, কিন্তু এই দিক দিয়ে তো বেরোয়নি। জো বলল, আমি তো পিটারের জন্যই অপেক্ষা করছিলাম। কিন্তু বাসটা তো পার হয়েছিল। লেক ভিউ যাওয়ার পথে আমি ওদের পাশ কাটিয়ে গেছি। ওরা জ্যাক নিউজেন্টের দোকান থেকে প্রায় আধ মাইল দূরে ছিল তখন। আমি ওদের দেখেছি। আমি আমার নিজের বাচ্চাদের দিকে হাতও নেড়েছি। 3জন লোক একে অপরের দিকে তাকায়। ওটা এই দিক দিয়ে বেরোয়নি, জো রুদ্ধ কণ্ঠে বলল। কার্ল টলতে টলতে তেলেস্কিকে ধরে ফেলে। তবে কি লেকে? সে ফিসফিস করে বলল, কিন্তু বাসটা লেকে ছিল না। জোয়ের পরীক্ষা ছিল সঠিক। কোনো ছেঁড়া তার, কোনো খুঁটি পাকানো বা কোনো আঁচড়ের দাগ ছিল না। প্রায় অন্ধকার হয়ে এসেছিল যখন আসল খোঁজাখুঁজি শুরু হয়। ট্রুপাররা, বাচ্চাদের পরিবারবর্গ, শহরের কর্মকর্তারা, শেরিফ, প্রায় 25 জন স্বেচ্ছাসেবী ডেপুটি এবং 100রও বেশি স্কুলের বন্ধু এই খোঁজে যোগ দেয়। লেকের ব্যাপারটা বাদ দেওয়া হয়েছিল, যেহেতু গার্ড রেলটি ছিল অক্ষত এবং লেকটি 1 ইঞ্চি পুরু অভগ্ন বরফের চাদরে ঢাকা ছিল। নিষ্ফল জেনেও লোকেরা রাস্তার অন্য পাশের জঙ্গলে খোঁজাখুঁজি করে। রাস্তাটিকে ডাগওয়ে বলা হতো কারণ এটি পাহাড় কেটে তৈরি করা হয়েছিল। তার পাশ বরাবর ছিল একটি 7 ফুট উঁচু নুড়ি পাথরের বাঁধ। খাদানের দিকে যাওয়ার কেবল একটি পুরনো পরিত্যক্ত রাস্তা ছিল, কিন্তু এটা স্পষ্ট ছিল যে সেদিক দিয়ে কোনো গাড়ি যায়নি। আশেপাশের শহরগুলোতে শত শত ফোন করা হয়, কিন্তু কেউ বাস, বাচ্চা বা জেরি মাহনিকে দেখেনি। ফলে তারা এক অসম্ভব পরিস্থিতির মুখোমুখি এসে দাঁড়ায়। বাসটি ডাগওয়েতে ঢুকেছিল এবং আর বেরোয়নি। সেটা লেকে পিছলে পড়েনি এবং পাহাড়ের ঘন ঝোপঝাড় পেয়ে উপরেও উঠতে পারত না। তবে কি সেটা বাতাসে মিলিয়ে গিয়েছে? নিখোঁজ বাচ্চাদের বাবা মায়ের জন্যে সকলেই ছিল গভীরভাবে মর্মাহত। ডিক্লার, গরম্যান, উইলিয়ামস, ট্রেন্ট, ইশাম, নর্টন এবং জেনিংস পরিবার। জেরি মাহনির পরিবার বা তার বাগদত্তার কথা কেউ তেমন ভাবেনি। সন্ধ্যা যত গভীর হতে লাগলো এবং কোনো সূত্র বা যুক্তিসঙ্গত তথ্য সামনে এলো না, তখন লোকেরা জেরি মাহনিকে সন্দেহ করতে শুরু করে।
সেই ছিল চালক, তাকে ছাড়া বাসটি চলতে পারত না। এই ঘটনায় জেরি ছিল একমাত্র প্রাপ্তবয়স্ক। কোনো না কোনোভাবে এই অন্তর্ধানের পেছনে নিশ্চয়ই তার হাত ছিল। 1 ঘন্টা আগেও জেরি যে সম্মানিত, বিশ্বস্ত এবং সকলের পছন্দের পাত্র ছিল, তাতে এখন আর কিছু এসে যায় না। বাচ্চারা নিখোঁজ এবং সবাই তার জন্য জেরিকে দোষারোপ করছে। তারা ভেবেছিল জেরি মুক্তিপণের জন্য বাচ্চাদের নিয়ে গেছে এবং সকাল হলেই 7টি পরিবারকে টাকা চেয়ে চিঠি পাঠাবে। তাই জেরি মাহনি খলনায়ক হয়ে ওঠে, কারণ সন্দেহ করার মতো আর কেউ ছিল না। লোকেরা এটা ভুলে গিয়েছিল যে জেরির বাবা ও তার বাগদত্তা এলিজাবেথও বাকি সবার মতোই সমানভাবে উদ্বিগ্ন। রাত 9:30টায় সার্জেন্ট মেসন, ট্রুপার তেলিস্কি, শেরিফ জর্জ পিটবি এবং জো গরম্যান ও কার্ল ডিক্লার সহ প্রায় 1 ডজন এলাকাবাসী জেরি মাহনির বাড়িতে সজোরে ঢুকে পড়ে। ভেতরে তারা দেখল জেরির বাবা প্যাট মাহনি একটি আরাম কেদারায় বসে আছেন। তার পাশেই মেঝেতে বসেছিল এলিজাবেথ। প্যাট মাহনির হাঁটুতে মুখ গুজে কাঁদছিল সে। প্যাট মাহনির পরনে ছিল একটি চকচকে ধূসর স্যুট, তার আঙুলে একটি হীরের আংটি। এলিজাবেথকে সান্ত্বনা দেওয়ার সময় সার্জেন্ট মেসনের কঠোর দৃষ্টির সাথে তার চোখাচোখি হয়। জেরি ওই বাচ্চাগুলোকে নিয়ে কি করেছে? মেসন কড়া গলায় জানতে চাইলেন। প্যাট স্থির দৃষ্টিতে মেসনের দিকে তাকিয়ে হাসেন। তার উত্তর দেওয়ার আগে আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। বলুন। মেসন উত্তর দেয়। আপনি কি আপনার স্ত্রীকে মারা বন্ধ করেছেন, সার্জেন্ট? হেসে প্যাট জিজ্ঞেস করল। তার হাসি ছিল ঘরের একমাত্র শব্দ। কিছু লোকের হয়তো মনে থাকতে পারে যখন মাহনি ও ফে একজন জনপ্রিয় ভডেভিল জুটি ছিল। প্যাট মাহনি ছিলেন একজন মজাদার আইরিশ কৌতুক অভিনেতা এবং তার স্ত্রী নোরা ফে খুব সুন্দর গান গাইতে ও নাচতে পারতেন। প্যাট বড়াই করা এবং বিখ্যাত লোকেদের নাম জাহির করার জন্য পরিচিত ছিলেন, কিন্তু কাজে তিনি একজন পেশাদারও ছিলেন, যিনি কঠোর অনুশীলন এবং 40 বছরে একটিও পরিবেশনা বাদ দেননি। তিনি তার আয়ের অর্ধেক দুঃখস্থের দান করে দিতেন। প্যাটের পরা হীরের আংটিটি বহুবার বন্ধক রাখা হয়েছিল। বহু বছর ধরে এটাই ছিল তাদের আর্থিক সুরক্ষা কবচ। আপনি যদি প্যাটের সাথে সময় কাটাতেন, তাহলে তিনি পুরনো দিনের এবং যেসব বিখ্যাত শিল্পীদের সঙ্গে কাজ করেছেন তাদের কথা বলতেন। কিন্তু তিনি চোখে এক বিশেষ দ্যুতি নিয়ে বলতেন, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল নোরা ফে, তোমাদের কাছে মিসেস মাহনি। প্যাট একবার নোরার কথা বলতে শুরু করলে আর থামতে পারতেন না। তিনি তার প্রতিভার প্রশংসা করতেন, কিন্তু সবশেষে বলতেন ওনার ধৈর্য, দয়া এবং ভালোবাসার কথা। নোরার ছিল অসীম সাহস, বিশেষ করে যে কোনো দুঃখজনক ঘটনার মুখে। মাহনি ও ফে কখনো প্যালেস থিয়েটারে অনুষ্ঠান করেননি, যেটা ছিল ভডেভিল শিল্পীদের সর্বোচ্চ লক্ষ্য। সেখানে পৌঁছানোর জন্যে প্যাট একটি বিশেষ পরিবেশনার ওপর কাজ করেছিলেন। তারা জহরতে ঢাকা কাউবয়ের পোশাক পরে আলো নিভিয়ে একটি পরিবেশনা করতেন, যাতে জহরতগুলো ঝলমল করে। তারা প্র্যাকটিস করেন এবং অবশেষে প্যালেসে একটি অনুষ্ঠানের সুযোগও পান, কিন্তু নোরা অসুস্থ হয়ে পড়লেন। আটলান্টিক সিটিতে একটি অনুষ্ঠানের পর তিনি সাজঘরে অজ্ঞান হয়ে পড়ে যান। প্যাটকে তার স্বপ্ন পূরণে সাহায্য করার জন্য তিনি তার অসুস্থতার কথা লুকিয়ে রাখছিলেন। ডাক্তার তাকে বলেছিলেন যে তিনি আর মাস কয়েক বাঁচবেন। এর 3 সপ্তাহ পর প্যাট ও জেরিকে পাশে নিয়ে তিনি মারা যান। তার শেষ কথাগুলো ছিল জেরিকে উদ্দেশ্য করে, প্যাটের খেয়াল রেখো, ওর দেখাশোনা করার জন্য কেউ না থাকলে ও অসহায় হয়ে পড়বে। তারপর তিনি প্যাটের দিকে তাকিয়ে হাসলেন, যে হাসিতে জড়িয়েছিল তাদের একসাথে কাটানো অনেক বছরের স্মৃতি। এরপর গল্পটা বলার সময় তিনি যেখানেই থাকুক না কেন, প্যাট মাহনি চোখ মুছে বলতেন, আপনারা অনুমতি দিলে আমি এখন বাড়ি ফিরতে চাই।
প্যাট যখন সার্জেন্ট মেশনের সাথে স্ত্রীকে মারার ব্যাপারে রসিকতা করল, তখন কেউই হাসল না। প্যাট, ট্রুপার তেলিস্কি, জো গরম্যান, কার্ল ডিকলার, জেনিংস দম্পতি এবং শেরিফ জর্জ পিটপিট দিকে তাকালেন। আমি আপনাকে যে প্রশ্নটা করলাম সার্জেন্ট, বলল প্যাট, সেটারও ততটাই অর্থ আছে যতটা আপনার প্রশ্নের আছে। আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন আমার ছেলে জেরি ওই বাচ্চাগুলোকে নিয়ে কি করেছে। এর কোনো উত্তর নেই। আমি কি আপনাকে বলতে শুনছি? আমি জানি আপনি আর এলিজাবেথ চিন্তিত, প্যাট মাহনি। আমরা কি আপনার জন্য কিছু করতে পারি? না, আমি তো এমন কিছু শুনছি না। আমি দুঃখিত প্যাট। মেসন বলল, বাচ্চারা নিখোঁজ। জেরি নিশ্চয়ই ওদের কোথাও নিয়ে গেছে। না, এলিজাবেথ চিৎকার করে ওঠে। আপনারা সবাই জানেন জেরি এমন কাজ করবে না। কিন্তু লোকেরা ভয় পেয়েছিল এবং ঠিকভাবে চিন্তা করতে পারছিল না। সন্তানরা বিপদে থাকলে মানুষের কাছ থেকে শান্ত প্রতিক্রিয়া আশা করা যায় না। প্যাট সবার চিন্তিত মুখগুলো দেখতে পেল। প্যাট, জেরি কি ইদানিং অদ্ভুত আচরণ করছিল? মেসন জিজ্ঞেস করে। সে কি স্বাভাবিক ছিল? জেরি আপনার চোখে দেখা সবচেয়ে স্বাভাবিক ছেলে। প্যাট বললেন। আপনি তো তা জানেন সার্জেন্ট, আপনি তাকে ছোটবেলা থেকে চেনেন। মিসেস জেনিংস চিৎকার করে উঠলেন। ও তো নিজের ছেলেকে বাঁচাবে, কিন্তু জেরি তো আমাদের বাচ্চাদের নিয়ে গেছে। সেই হ্যামলিনের বাঁশিওয়ালা আবার ফিরে এসেছে। প্যাট বলল। ওর মুখ খোলান। মিসেস জেনিংস আর্তনাদ করে ওঠেন এবং জনতার আগে গজগজ করতে লাগে। প্যাট, আপনি জেরিকে শেষবার কখন দেখেছেন? মেসন বলল। সকালের ব্রেকফাস্টের সময়, বলল প্যাট। ও জো গরম্যানের ডাইনারে দুপুরের খাবার খায়। অনেক আগেই ওর রাতের খাবারের জন্য বাড়ি ফেরার কথা ছিল। ওর কি টাকার দরকার ছিল? টাকা? ও ছিল সম্মানিত একজন, অন্তত এই মুহূর্তের আগে পর্যন্ত। ওর একজন চমৎকার প্রেমিকা আছে যে ওকে ভালোবাসে। ওর টাকার কিসের দরকার পড়বে? ওনাকে বলুন যাতে উনি ঠিকভাবে উত্তর দেন। মিসেস জেনিংস মরিয়া হয়ে ওঠেন। জো গরম্যান এগিয়ে আসে। প্যাট, হয়তো জেরি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। যারা বিদেশে যুদ্ধ দেখেছে তাদের এমনটা হয়। হয়তো তুমি লক্ষণগুলো দেখেছিলে কিন্তু বলতে চাওনি। কিন্তু আমার পিট ওই বাসে ছিল, আর কার্লের দুটো বাচ্চাও, মিসেস জেনিংসেরও। আমরা মরিয়া হয়ে উঠেছি প্যাট। যদি কিছু জেনে থাকো দয়া করে আমাদের বলো। প্যাট মাহনের চোখ দুটো যন্ত্রণায় ভরে ওঠে। আমার বাচ্চাও ওই বাসে আছে জো। ওরা সবাই ওর দিকে তাকিয়ে থাকে। কয়েকজনের চোখে ছিল ঘৃণা। তারপর দূর থেকে ওরা একটা সাইরেনের শব্দ শুনতে পায়। ট্রুপারদের গাড়িটা লেক ভিউয়ের দিক থেকে আসছিল। হয়তো কোনো খবর আছে, কেউ একজন চেঁচিয়ে ওঠে। খবর? ওরা সবাই এগিয়ে আসা গাড়িটার দিকে ছুটে যায়, শুধু এলিজাবেথ ডিয়ারিং ছাড়া, যে প্যাটের সাথে থেকে গেল। আমি কিছু বুঝতে পারছি না। সে কাঁপা কাঁপা গলায় প্যাটকে বলল। ওরা কেন ভাবছে যে জেরি ওদের বাচ্চাদের ক্ষতি করবে? কেন? প্যাটের চোখে ছিল এক দূরমনস্ক দৃষ্টি। আমি কি তোমাকে কখনো দ্য গ্রেট থার্স্টনের কথা বলেছি? জিজ্ঞেস করলেন তিনি। আমার দেখা সর্বশ্রেষ্ঠ ম্যাজিক শো। প্যাট, এলিজাবেথ আতঙ্কিত হয়ে বলল। প্রথমবার আমি ওর খেলা দেখি সিউক সিটিতে। লোকটা একটা লম্বা ঝোলা আলখাল্লা আর একটা সিল্কের টুপি পরে মঞ্চে এলো, আর তারপর সে... হে ভগবান, ওর তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, ভাবল এলিজাবেথ। খবরটা যেন ভালো হয়, ওদের যেন নিরাপদে খুঁজে পাওয়া যায়। বাইরে সাইরেনের শব্দ আরও কাছে এগিয়ে আসছে। পুলিশের গাড়িটা খবর নিয়ে আসে, কিন্তু ক্লেটন যেমনটা আশা করেছিল তেমন খবর নয়। এটা জেনে স্বস্তি পাওয়া গেল যে এই মর্মান্তিক ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই পুরো এলাকায় সতর্কতা জারি করা হয়েছিল। সকালে সেনাবাহিনীর হেলিকপ্টার শত শত মাইল জুড়ে তল্লাশি চালাবে এবং নিখোঁজ বাস ও তার যাত্রীদের খোঁজে 5টি রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল এই তল্লাশি অভিযানে নেতৃত্ব দেওয়ার জন্যে তার সেরা তদন্তকারীকে পাঠিয়েছেন।
উচ্চপদস্থ কর্মকর্তারা ব্যক্তিগত আশঙ্কা বা আতঙ্ক থেকে নিজেদের দূরে রেখে একটি তত্ত্ব দাঁড় করিয়েছিলেন। তারা বিশ্বাস করতেন যে বাসটির উধাও হয়ে যাওয়ার পেছনে নিশ্চয়ই কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা আছে, আর ক্লাইড হ্যাভিল্যান্ড নামের একজন লম্বা পণ্ডিত চেহারার তদন্তকারীকে সেই ব্যাখ্যা খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছিল। তারা একটি গণ অপহরণের সন্দেহ করছিলেন, যা অপরাধ জগতের ইতিহাসে এক অভিনব ঘটনা। যেহেতু কোনো পরিবারেরই আর্থিক সামর্থ্য ছিল না, তাই কর্মকর্তারা ভেবেছিলেন যে পরবর্তী পদক্ষেপ হিসেবে পুরো সম্প্রদায়ের কাছে মুক্তিপণ দাবি করা হবে। মামলাটি রাজ্য সীমানা অতিক্রম করলে এফবিআই পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত ছিল। একদিকে যখন মায়েরা কাঁদছিলেন আর পুরুষেরা জেরি মাহনিকে দোষারোপ করছিলেন, তখন কর্মকর্তারা শান্তভাবে তাদের কাজ চালিয়ে যাচ্ছিলেন। বিমান বাহিনী এফবিআইয়ের কাছে জেরির সাময়িক রেকর্ড তুলে ধরেছিল। চাকরিতে থাকাকালীন যারা জেরিকে চিনত তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হয় যে তার মধ্যে হিংস্রতা বা মানসিক অসুস্থতার কোনো লক্ষণ ছিল কিনা। টাউন হলের একটি ডেস্কে বসে ক্লাইড হ্যাভিল্যান্ড, শেরিফ পিটবি, সিলেক্টম্যান, সার্জেন্ট মেসন এবং অন্যান্য ট্রুপারদের রিপোর্ট দিচ্ছিলেন। হ্যাভিল্যান্ড ছিলেন একজন শান্ত এবং আশ্বাসদায়ক মানুষ, যার খুব সুনাম ছিল। ক্লেটনে তিনি একজন খুব পরিচিত মুখ, কারণ তিনি পাশের শহরে একটি নৃশংস হত্যাকাণ্ড সমাধান করেছিলেন, আর সেই তদন্ত চলাকালীন কয়েক সপ্তাহ ধরে ক্লেটনে যাতায়াত ছিল তার। এখন পর্যন্ত জেরি মাহনির ব্যাপারে রিপোর্টটা বেশ অদ্ভুত। হ্যাভিল্যান্ড হালকা হেসে বললেন, কি রকম? সার্জেন্ট মেসন আগ্রহের সাথে জিজ্ঞেস করলেন। আদর্শ নাগরিক, বললেন হ্যাভিল্যান্ড। সবাই ওর সুনাম করে, কোনো বদমেজাজ নেই, কোনো ক্ষোভ নেই, সৎ, টাকা জমায়। ওর ব্যাংকের সঞ্চয় দেখলে আপনারা অবাক হবেন। ওকে দেখে সন্দেহ করার কোনো কারণই নেই। সব কিছুরই একটা প্রথমবার থাকে। কার্ল ডিগলার বললেন, যিনি একজন সিলেক্টম্যান এবং অন্যতম একজন অভিভাবক। আজ রাতে খুব ঠান্ডা পড়বে। শেরিফ জর্জ পিটবি বিষণ্ণভাবে বললেন, বাচ্চাগুলো যদি বাইরে কোথাও থাকে। ওরা এতক্ষণে এখান থেকে অনেক দূরে চলে গেছে। সার্জেন্ট মেসন বললেন। হ্যাভিল্যান্ড অপলক দৃষ্টিতে তার দিকে তাকান। কিন্তু ওরা তো কখনো ডাগওয়ে থেকে বেরোয়নি। কেউ ওদের দেখেনি, বললেন মেসন। কিন্তু ওরা তো সেখানে নেই, তার মানে ওরা বেরিয়েছে। ওরা বেরোয়নি। জো গরম্যান বলল, আমি আমার ডাইনার থেকে রাস্তার ওপর নজর রাখছিলাম। আপনি তো 3 সেকেন্ডের জন্য প্যান্ট্রিতে আইসবক্স থেকে কিছু একটা বের করছিলেন। মেসন বললেন। আর মেইন স্ট্রিটের বাকি সবাই বুঝি একই সময়ে আলমারিতে মাথা ঢুকিয়ে রেখেছিল? গরম্যান পাল্টা জবাব দিলেন, নাকি স্বর্গ থেকে কেউ হাত বাড়িয়ে স্টেশন ওয়াগনটাকে মহাকাশে তুলে নিয়ে গেছে। শেরিফের মুখের দিকে তাকিয়ে হ্যাভিল্যান্ড রসিকতা করে বললেন এবং সঙ্গে সঙ্গে যোগ করলেন, মজা করছিলাম। পিটবি অস্বস্তির সঙ্গে হাসেন। এখন পর্যন্ত এটাই আমাদের পাওয়া সেরা ব্যাখ্যা। কার্ল ডিক্লারের গলাটা কেঁপে ওঠে। আমি জেরিকে পছন্দ করি। আমিও ওর সম্পর্কে ভালো কথাই বলতাম, কিন্তু বাস্তবকে তো অস্বীকার করা যায় না। আমিও বলতাম যে ও নিজের জীবন দিয়ে বাচ্চাগুলোকে রক্ষা করবে, কিন্তু ও কি তা করেছে? আর ওর বাবা, তার মধ্যেও কেমন যেন একটা অদ্ভুত ব্যাপার আছে। মিস্টার হ্যাভিল্যান্ড, আমার বাচ্চারা বাইরে কোথাও নিশ্চয়ই রয়েছে। তিনি বরফ জমা জানলার দিকে ইশারা করলেন। 200 মাইলের মধ্যে প্রত্যেকটা হাইওয়েতে টহল দেওয়া হচ্ছে, বললেন হ্যাভিল্যান্ড। ওরা যদি দিনের আলোয় শহর ছেড়ে যেত, কেউ না কেউ দেখত ঠিকই, কিন্তু স্কুল বাসের মতো চিহ্ন দেওয়া স্টেশন ওয়াগনটার ব্যাপারে একটাও খবর নেই। হ্যাভিল্যান্ড একটা সিগারেট ধরান। সাধারণত সন্দেহভাজনকে দেখেছে মনে করে আমাদের কাছে অনেক ফোন আসে, কিন্তু এবার কিচ্ছু নেই। যদি ওদের কোথাও লুকোনোর জায়গা থাকে আর ওরা অন্ধকার হওয়ার পর বেরোয়, তাহলে হয়তো কিছুটা দূর যেতে পারবে, কিন্তু সব জায়গায় সতর্কতা জারি করা আছে। ধরা না পড়ে ওরা 5 মাইলও যেতে পারবে না। এই কথাই তো আমরা নিজেদেরকে ঘন্টার পর ঘন্টা ধরে বলে আসছি, বলল কার্ল ডিক্লার। আপনি কি করতে চলেছেন হ্যাভিল্যান্ড?
যদি আমাদের ধারণা ভুল না হয় তাহলে অপহরণকারীরা শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আজ রাতে বা কাল, চিঠি, ফোন বা অন্য কোনো উপায়ে। ওরা টাকা চাইবে। একবার ওদের খবর পেলেই আমরা সেই মতো পদক্ষেপ নেব। আর এদিকে আপনি শুধু এখানে বসে অপেক্ষা করবেন? আমি আমার স্ত্রীকে গিয়ে কি বলবো? সব বাবা মায়েদের বাড়ি ফিরে যাওয়া উচিত। অপহরণকারীরা হয়তো আপনাদের সঙ্গেই যোগাযোগ করতে পারে। ওরা হয়তো আপনার সন্তানকে দিয়েই ফোন করিয়ে ভরসা দেবে যে তারা নিরাপদে আছে। যেই সকাল হবে। আপনি কি মনে করেন বাচ্চারা নিরাপদে আছে? ডিক্লার চিৎকার করে ওঠেন। হ্যাভিল্যান্ড তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। আমি আপনাকে আর কি ভরসা দিতে পারি? আমি চেষ্টা করলেও আপনি বিশ্বাস করবেন না। যারা এই ধরনের কাজ করে তারা যুক্তিবাদী হয় না। ওদের সঙ্গে মোকাবিলা করার সময় খুব সতর্ক থাকতে হয়। যদি ওদের ভয় পায় দেন তাহলে ওরা কি করে বসবে তা কে জানে। সেই কারণেই আমি আপনাদের বাড়ি ফিরে গিয়ে অপেক্ষা করতে অনুরোধ করছি, আর প্রার্থনা করুন। জেরি মাহনির প্রেমিকা এলিজাবেথ ডিয়ারি দুশ্চিন্তায় প্রায় অসুস্থ হয়ে পড়েছিল। সে চিন্তিত ছিল জেরির জন্যে, যে বাচ্চাদের সঙ্গে নিখোঁজ এবং সকলের সন্দেহের পাত্র। এছাড়াও সে বুড়ো প্যাট মাহনের জন্যেও চিন্তিত ছিল। রাগী জনতা চলে যাবার পর থেকে প্যাট ভডেভিলের পুরনো দিনের কথা বলেই চলেছিলেন। সু সিটিতে দ্য গ্রেট থার্স্টানকে দেখার স্মৃতি তাকে পেয়ে বসেছিল। তার মনে পড়ছিল তাসের জাদু, মহিলাকে অর্ধেক করে কেটে ফেলার কৌশল এবং অবাক হয়ে যাওয়া তার স্ত্রী নোরার সেই আনন্দ। থার্স্টান যা যা করেছিলেন তার সবকিছুই মনে ছিল তার। এলিজাবেথ চেষ্টা করেও প্যাটকে বর্তমানে ফিরিয়ে আনতে পারছিল না। মনে হচ্ছিল এই শোকাবহ ঘটনাটা তাকে বাস্তব থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। সামনের বারান্দায় দৃঢ় পদশব্দ শুনে সে কিছুটা স্বস্তি পায়, কিন্তু তার ভয়ে হচ্ছিল যে এটা হয়তো জেরির সম্পর্কে কোনো দুঃসংবাদ। সার্জেন্ট মেসান এবং একজন লম্বা আগন্তুক প্রবেশ করলেন। মেসান আগন্তুকটির পরিচয় করিয়ে দিলেন হ্যাভিল্যান্ড নামে, অ্যাটর্নি জেনারেলের অফিসের একজন বিশেষ তদন্তকারী। তারা বসার ঘরে যান, যেখানে প্যাট তখনও আরাম কেদারায় বসেছিল। মেসান হ্যাভিল্যান্ডের পরিচয় করিয়ে দেয়। মিস্টার হ্যাভিল্যান্ড একজন বিশেষ তদন্তকারী প্যাট। প্যাটের চোখ উজ্জ্বল হয়ে ওঠে। আপনি তো সেই লোক যিনি জোন্সভিলের খুনের মামলাটা সমাধান করেছিলেন, তাই না? দারুণ কাজ। ধন্যবাদ। হ্যাভিল্যান্ড বলল। সে প্যাটের দিকে তাকায়। তার জমকালো ওয়েস্টকোট এবং টাই এবং আঙুলের হিরেটা দেখে অবাক হয় সে। সে প্যাটের জন্য প্রস্তুত ছিল, কিন্তু পুরোপুরিভাবে নয়। বসুন, বলল প্যাট। লিজকে ভালোভাবে বললে হয়তো আমাদের জন্য একটু কফি বানিয়ে দেবে। মেসান লিজকে মাথা নেড়ে ইশারা করল এবং সে চলে গেল রান্নাঘরে। কোনো নতুন খবর নেই এটা বলার জন্য সেও তার পিছু পিছু যায়। হ্যাভিল্যান্ড প্যাটের পাশের সোফায় বসল। পা ছড়িয়ে প্যাটকে একটি সিগারেট সাধল সে। আমি ধূমপান করি না, বলল প্যাট। সিগারেট ছাড়া আর কিছুই কখনো পছন্দ করিনি। নোরায়ের গন্ধটা একদমই সহ্য করতে পারত না, তাই আমি আর কি করতাম। আপনি কি পুরনো দিনে কখনো ভডেভিলে গেছেন মিস্টার হ্যাভিল্যান্ড? ছোটবেলায়। সিগারেট ধরাতে ধরাতে হ্যাভিল্যান্ড বলল। তবে আপনাকে দেখার সৌভাগ্য আমার কখনো হয়নি মিস্টার ম্যাহনি। আমাকে প্যাট বলে ডাকবেন, সবাই তাই ডাকে। আমি তো ছিলাম একজন তৃতীয় শ্রেণীর নাচ গানের লোক। কিন্তু নোরা, আপনি যদি আমার নোরাকে কখনো দেখতেন। হ্যাভিল্যান্ড তার কথা শেষ করার জন্য অপেক্ষা করে, কিন্তু প্যাটকে দেখে মনে হচ্ছিল উনি স্মৃতির গভীরে হারিয়ে গেছেন। আপনি নিশ্চয়ই আপনার ছেলেকে নিয়ে খুব চিন্তিত প্যাট, বলল সে। এক মুহূর্তের জন্যে প্যাটের বন্ধুত্বপূর্ণ মুখোশটা খসে যায়। আপনি হলে হতেন না? কর্কশভাবে জিজ্ঞেস করল প্যাট। তারপর হেসে ওঠে। আপনার কি কোনো তত্ত্ব আছে মিস্টার হ্যাভিল্যান্ড? আপনি এই মামলাটা কিভাবে সামলাবেন? আমার মনে হয় বাচ্চাগুলো আর আপনার ছেলেকে অপহরণ করা হয়েছে। আমার ধারণা অপহরণকারীরা শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবে।
সম্ভবত ওরা পুরো শহরের কাছে মুক্তিপণ চাইবে। প্যাট মাথা নাড়েন। আমি এই হীরের আংটিটা দিয়ে দেব। এটা জেরিকে একাধিকবার বিপদ থেকে বাঁচিয়েছে। হ্যাভিল্যান্ডের চোখ সরু হয়ে যায়। ও কি আগেও সমস্যায় পড়েছে? তার আসল সমস্যা ছিল তার বাবা। কখনো কখনো খাওয়ার মতো যথেষ্ট খাবার থাকতো না, কিন্তু আমরা সব সময় খাবারের জন্য এই আংটিটা বেচে দিতে পারতাম। উনি সরাসরি হ্যাভিল্যান্ডের দিকে তাকালেন। আপনি কি বের করতে পেরেছেন বাসটা কিভাবে উধাও হয়ে গেল? না। হ্যাভিল্যান্ড বলল, এতে আসলে কিছু যায় আসে না, তাই না? মানে যদি আমরা জানতাম, তাতেও কিছু যেত আসতো না। এরপর কি হবে সেটাই আসল কথা। আপনি কি মুক্তিপণের দাবির কথা বলছেন? যদি সেটাই হওয়ার থাকে তাহলে তাই। তার হাসিটা হ্যাভিল্যান্ডের মেজাজ খারাপ করে দিচ্ছিল। বুড়োটা কিছু একটা জানে। আপনার কি অন্য কোনো থিওরি আছে প্যাট? হ্যাভিল্যান্ড শান্ত থাকার চেষ্টা করে জিজ্ঞেস করল, আপনি কি কখনো কিথ অরফিয়াম সার্কিটে দ্য গ্রেট থার্স্টনকে দেখেছেন? প্যাট জিজ্ঞেস করে, না, আমি দেখিনি। আমার দেখা সেরা জাদুর খেলা, হুডিনির চেয়েও ভালো। আমি তাকে প্রথম দেখেছিলাম সিউক্সে। এখানকার কেসটা নিয়ে বলুন প্যাট। হ্যাভিল্যান্ড বাধা দিয়ে বলল, আপনার কি কোনো থিওরি আছে? আমার কোনো থিওরি নেই, কিন্তু আমি জানি কি হতে চলেছে। হ্যাভিল্যান্ড সামনের দিকে ঝুঁকে আসে। কি হতে চলেছে? দুটোর মধ্যে একটা হবে। এই শহরে সবাই স্টেশন ওয়াগনটা লেকের জলে খুঁজবে, যেখানে তারা জানে ওটা নেই, আর খুঁজবে জঙ্গলে, সেখানেও তারা জানে ওটা নেই। অথবা তারা আপনার থিওরি বিশ্বাস করে বাড়িতে বসে কোনো খবরের জন্য অপেক্ষা করবে। ফলাফল একই হবে। একই ফলাফল? অবশ্যই। ক্লেটনের কেউ কাজে যাবে না। পাথর খাদান আর ছোটখাটো ব্যবসাগুলো বন্ধ হয়ে যাবে। লোকেরা হয় খুঁজবে, না হলে অপেক্ষা করবে। তাতে কি? তাতে আর কি লাভ হবে? জিজ্ঞেস করে প্যাট। এতে কারোর কোনো লাভ হবে না। খাদানের মালিক আর ছোট ব্যবসায়ীদের লোকসান হবে। এর বিশেষ কোনো মানে নেই, তাই না? প্যাট মুখ টিপে হাসে। হ্যাভিল্যান্ড উঠে দাঁড়ালেন। তার আর সহ্য হচ্ছিল না। ততক্ষণে মেসান এবং এলিজাবেথ কফি নিয়ে ফিরে এসেছে। আপনি যা বলছেন তার কোনোটারই বিশেষ কোনো মানে নেই মিস্টার মাহনি। প্যাটের চোখ দুটো চকচক করে ওঠে। আপনি তো বলেছিলেন যে আপনি দ্য গ্রেট থার্স্টনকে কখনো দেখেননি, তাই না? না, আমি তাকে কখনো দেখিনি। হ্যাভিল্যান্ড বললেন, আচ্ছা, দেখা যাক। যদি ওদের বাড়ি থেকে অপেক্ষা করতে বলা হয়, ওরা বাড়িতেই থাকবে। আর যদি ওদের খুঁজতে বেরোতে বলা হয়, ওরা খুঁজতে বেরোবে। কফি, কি দারুণ গন্ধ। একটা চেয়ার টেনে বসুন সার্জেন্ট। যাই হোক, মিস্টার হ্যাভিল্যান্ড, আমি আপনার সাথে একটা বাজি ধরতে চাই। আমি বাজি ধরি না। আরে, এ তো শুধু কথার কথা। আমি বাজি ধরে বলতে পারি, কাল সকালে ওরা ঠিকই খুঁজতে বেরোবে। আপনি যদি ওদের বাড়িতে অপেক্ষা করার আদেশও দেন, তাহলে ওরা খুঁজতে বেরোবে। দেখুন প্যাট, আপনি যদি কিছু জেনে থাকেন। প্যাটের চোখে একটা স্বপ্নালু ভাব ফুটে ওঠে। সিউক সিটিতে নোরা দ্য গ্রেট থার্স্টনকে দেখে এত মুগ্ধ হয়ে গিয়েছিল যে আমি পরে ওর সাথে দেখা করতে চাই। আমি ভেবেছিলাম ও হয়তো আমাকে কিছু কৌশল শিখিয়ে দেবে। আমি এমন ভান করেছিলাম যে ওগুলো নোরার জন্য, কিন্তু আসলে আমি ওগুলো আমাদের অনুষ্ঠানে ব্যবহার করতে চেয়েছিলাম। ও নিজের কৌশলগুলো বলতে চায়নি, কিন্তু ওর পুরো পদ্ধতিটা আমায় বুঝিয়ে দিয়েছিল। চিনি নেবেন? এলিজাবেথ হ্যাভিল্যান্ডকে জিজ্ঞেস করে। বৃদ্ধ লোকটার জন্য খুব মায়া হচ্ছিল ওর। পদ্ধতিটা হলো দর্শকদের দিয়ে শুধু সেটাই ভাবানো আর সেটাই দেখানো যা তুমি তাদের ভাবাতে আর দেখাতে চাও। প্যাটের চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে। এতে আমার একটা কথা মনে পড়ল মিস্টার হ্যাভিল্যান্ড। আপনাকে আমার একটা জিনিস দেখানোর আছে। হ্যাভিল্যান্ড কফিতে চুমুক দিলেন। তিনি অদ্ভুতভাবে ওই বৃদ্ধের কথায় মোহিত হয়ে পড়ছিলেন। প্যাট তাকে চিলে কোঠার দিকে নিয়ে যান। এলিজাবেথ চোখে জল নিয়ে মেসানের দিকে তাকায়। এই ঘটনায় উনি একেবারে দিশেহারা হয়ে পড়েছেন। সে বলল,
আপনি কি জানেন উনি মিস্টার হ্যাভিল্যান্ডকে কি দেখাতে যাচ্ছেন? সার্জেন্ট মেসন মাথা নাড়লেন। একটা কাউবয় স্যুট। উনি ওকে একটা কাউবয় স্যুট দেখাতে যাচ্ছেন। এলিজাবেথ সোফায় ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, এবং সে ঠিকই বলেছিল। হ্যাভিল্যান্ড নিজেকে চিলেকোঠায় আবিষ্কার করলেন। প্যাট একটা ট্রাঙ্ক খুলে একটা বিশেষ ভঙ্গিমায় দুটো কাউবয় পোশাক বের করে দেখালেন তাকে, একটা তার জন্য এবং একটা নোরার জন্যে। পোশাকগুলোর সাথে চ্যাপস, শার্ট, ভেস্ট, বুট, স্টেটসন্স এবং বন্দুকের বেল্ট সবই ছিল, আর সবগুলোই নকল গয়না দিয়ে সাজানো। আর যখন আলো নিভে যেত, বলল প্যাট, তখন শুধু এই ঝলমলের সজ্জাগুলোই দেখা যেত। তারপর আমরা বন্দুকগুলো বের করতাম। প্যাট হঠাৎ করে গয়না খচিত বন্দুক দুটো হাতে তুলে নিলেন এবং ঘোরাতে লাগলেন। এককালে আমি জেসি জেমসের থেকেও দ্রুত এই বন্দুক বের করে ঘোরাতে পারতাম। হ্যাভিল্যান্ডের ঘোর কেটে যায়। বৃদ্ধকে বাস্তব পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন মনে হচ্ছে। এগুলো দেখে ভালো লাগলো মিস্টার মাহনি, কিন্তু এখন আমাকে ফিরতে হবে। ভোরবেলা হ্যাভিল্যান্ড সার্জেন্ট মেসন এবং জর্জ পিডবিকে সঙ্গে নিয়ে সেই ঘটনাস্থলে গেলেন যেখান থেকে বাসটি উধাও হয়ে গিয়েছিল। বাকি সবাই ছিল বাড়িতে, অপহরণকারীদের কাছ থেকে খবর আসার অপেক্ষায়। ভয় আর উদ্বেগে ভরা একটা ভয়ঙ্কর রাত কেটেছিল সবার। হ্যাভিল্যান্ড খুব সাবধানে ডাগওয়ে ধরে 2 মাইল দীর্ঘ রাস্তার প্রতিটি অংশ অনুসন্ধান করলেন। তথ্যগুলো মিলছিল না। 8:30 নাগাদ হ্যাভিল্যান্ড জোর ডাইনারে ফিরে আসেন সকালের খাবারের জন্যে। সমস্ত অভিভাবকদের সাথে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু কোনো ফোন কল বা চিঠি আসেনি। হ্যাভিল্যান্ডের আর সকালের খাবার খাওয়া হলো না। ট্রুপার তেলেস্কি হন্তদন্ত হয়ে ডাইনারে ঢুকলেন। তার মুখ ফ্যাকাশে এবং তিনি হাঁপাচ্ছিলেন। আমরা ওদের খুঁজে পেয়েছি, তিনি কষ্ট করে বললেন। অন্তত আমরা জানি ওরা কোথায় আছে। হেলিকপ্টার থেকে ওদের দেখা গেছে। আমি এইমাত্র শহরের সবাইকে জানিয়ে এলাম। জো গরম্যান হাতে ধরে রাখা ডিমের প্লেটটা মেঝেতে ফেলে দেয়। হ্যাভিল্যান্ড শঙ্কিত হয়ে উঠে দাঁড়ালেন। ডাগওয়ের পাশের পুরনো খাদানটা। তেলেস্কি একটা গভীর শ্বাস নিয়ে বলল, বাসের কোনো চিহ্ন নেই। ওটা চালিয়ে ওখানে নিয়ে যাওয়া হয়নি, কিন্তু বাচ্চারা খাদানের কিনারায় স্কুলের বই আর কোট পাওয়া গেছে। আর খাদানের ভেতরেও একই জিনিস, বাচ্চাদের একজনের একটা লাল বেরেট। পিটার! জো গরম্যান চিৎকার করে ওঠে। হ্যাভিল্যান্ড দ্রুত বাইরে বেরিয়ে গেলেন। ক্লেটনের প্রধান রাস্তায় তখন চূড়ান্ত বিশৃঙ্খলা। লোকেরা বাড়ি থেকে চিৎকার করতে করতে বেরিয়ে আসছিল এবং ডাগওয়ের দিকে ছুটছিল। কোনো শৃঙ্খলা ছিল না, ছিল শুধু আতঙ্ক। হ্যাভিল্যান্ড রাস্তার ধারে দাঁড়িয়ে রইলেন। তার বুক ধরফর করছিল। তিনি দেখলেন একজন কাঁদতে থাকা মহিলা প্যাট মাহনির বাড়ির জানলায় পাথর ছুঁড়ে মারল। আরে, আপনার কি হলো? তেলেস্কি স্টেট পুলিশের গাড়ি থেকে চিৎকার করে বলল। প্যাট মাহনির ভাঙা জানলার দিকে তাকিয়ে হ্যাভিল্যান্ড থানুর মতো দাঁড়িয়ে রইলেন। পুরনো খাদানটা ছিল গভীর আর বরফ ঠান্ডা জলে ভরা। একটা দমকলের গাড়ি গর্জন করতে করতে খাদানের দিকে ছুটে গেল। শুধু একটা দমকলের গাড়ি দিয়ে খাদানের জল নিষ্কাশন করা অসম্ভব। হ্যাভিল্যান্ড! তেলেস্কি উদ্বিগ্ন স্বরে ডাকে। হ্যাভিল্যান্ড তীব্র রাগে প্যাট মাহনির বাড়ির দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। বুড়োটা কিছু একটা জানত। খাদানের দৃশ্যটা ছিল বিশৃঙ্খল। খাদানে যাওয়ার পুরনো রাস্তাটা এমনভাবে পদদলিত হয়েছিল যেন এক পাল মোষ তার উপর দিয়ে চলে গেছে। খবরটা পাওয়ার 1 ঘন্টার মধ্যেই ক্লেটনের সবাই এবং লেক ভিউয়ের অনেকেই খাদানের ধারে এসে উপস্থিত হয়। সেনাবাহিনীর প্রথম হেলিকপ্টারগুলোর মধ্যে একটি খাদানের পাশে জামাকাপড় এবং বইগুলো দেখতে পায়। পাইলটটি অদ্ভুত জিনিসগুলো দেখার জন্যে যথেষ্ট কাছে উড়ে গিয়েছিল।
এবং দ্রুত স্টেট পুলিশকে খবর দেয়। আর তারপর হুড়োহুড়ি শুরু হয়ে যায়। জরুরি পরিস্থিতিতে শান্ত থাকার প্রশিক্ষণ হ্যাভিল্যান্ডের ছিল, কিন্তু তার সামনের দৃশ্যটা ছিল অসহনীয়। মহিলারা চিৎকার করতে করতে জামাকাপড় এবং বইগুলো দেখার জন্যে সামনে এগোনোর চেষ্টা করছে। সবাই আশান্বিত, যদিও মনে মনে তাদেরও বিশ্বাস ছিল না। ট্রুপার তেলিস্কির কথা মতোই পুরনো ঘটনাটা কোনো এক উন্মাদ বা পাগলের কাজ বলে মনে হচ্ছিল। হ্যাভিল্যান্ড বিচলিত শেরিফ পিডবির কাছ থেকে খাদান সম্পর্কে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করার চেষ্টা করে। ক্ল্যাটনের প্রধান ব্যবসায় হল মার্বেল। পিডবি ব্যাখ্যা করে বললেন, নিউ ইয়র্কের অনেক বড় বড় বিল্ডিং ক্ল্যাটনের মার্বেল দিয়ে তৈরি। প্রায় 60 বছর আগে ক্ল্যাটন মার্বেল কোম্পানি প্রথম যে কয়েকটি খাদান খোলে, এটা তার মধ্যে একটা। যখন ওরা নতুন খাদান চালু করলো, তখন এটা পরিত্যক্ত হয়ে যায়। ঠান্ডার মধ্যেও ঘামছিলেন তিনি। এটা 60 ফুট গভীর, আর দেওয়ালগুলো একদম খাড়া। তিনি বলে চললেন, ওরা 10 ফুট স্তর করে পাথর কেটে বের করত। তাই প্রতি 10 ফুট অন্তর ছোট ছোট তাকের মতো খাজ আছে। যদি এটা খালিও থাকতো, কোনো বাচ্চার পক্ষে বেয়ে ওঠা সম্ভব হতো না। হ্যাভিল্যান্ড খাদান থেকে জল পাম্প করার চেষ্টায় থাকা দমকলের গাড়িটার দিকে তাকালেন। ওতে খুব একটা লাভ হবে না, বললেন তিনি। ওরা যে গতিতে জল পাম্প করে বের করছে, ঝর্ণাগুলো তার চেয়েও দ্রুত এটাকে আবার ভর্তি করে দিচ্ছে। পিডবি বলল, কিন্তু ওরা চায় অন্তত কিছু একটা করতে। শেরিফের মুখটা কঠিন হয়ে উঠেছিল। জেরি ম্যাহনি কেন এমন কাজ করতে যাবে? হয়তো বুড়োটা একটু পাগল, আর ছেলেও তার মাথা খারাপ করে ফেলেছে। কিছু ব্যাপার ঠিক মিলছে না। সিগারেট ধরাতে গিয়ে নিজের কাঁপা হাত লক্ষ্য করে হ্যাভিল্যান্ড বললেন, খাদানের কিনারায় চিৎকার করতে থাকা মহিলাটি তার মেজাজ বিগড়ে দিচ্ছিল। স্টেশন ওয়াগনটা কোথায়? ও নিশ্চয়ই গাড়িটা এখানে চালিয়ে এনেছিল, তারপর যা করার করেছে এবং অন্ধকার নামা পর্যন্ত অপেক্ষা করে চলে গেছে। কিন্তু আমরা তো গতকাল অন্ধকার হওয়ার আগেই এই জায়গাটা খুঁজেছিলাম। তাহলে নিশ্চয়ই আমাদের চোখ এড়িয়ে গেছে কোনোভাবে। 9 জন বসতে পারে এমন একটা স্টেশন ওয়াগন চোখ এড়িয়ে যাওয়া কঠিন। তাও আমাদের চোখ এড়িয়ে গেছে। ভগবান জানেন কি করে, কিন্তু গেছে। এখন একমাত্র আঁকশি দিয়েই কাজ হতে পারে। ওরা চালু খনিগুলোর একটা থেকে একটা ক্রেন পাঠাচ্ছে। সেটা এখানে আসতে 1 ঘন্টা বা তার বেশি লাগবে। যতক্ষণ না আঁকশি দিয়ে খাদানের তলা খুঁজে বাচ্চাদের পাওয়া যাচ্ছে, ততক্ষণ কেউ এখান থেকে নড়বে না। এই সময় কেউ একজন হ্যাভিল্যান্ডের জামার হাতা খামচে ধরে। নিচে তাকাতে দেখলেন জেরি মাহনের বাগদত্তা এলিজাবেথ ডিয়ারিং আতঙ্কিত মুখে তার দিকে তাকিয়ে। তাহলে খবরটা সত্যি? সে ফিসফিস করে বলল, বাচ্চাদের কিছু জিনিসপত্র পাওয়া গেছে, এটা সত্যি, বলল হ্যাভিল্যান্ড। এই মুহূর্তে আমরা শুধু এটুকুই জানি মিস ডিয়ারিং। নিজের শান্ত মিজাজ দেখিয়ে তিনি নিজেই অবাক হলেন। গতকাল অন্ধকার হওয়ার আগে এই এলাকাটা খোঁজা হয়েছিল। তখন কেউ কোনো বই, কোট বা টুপি খুঁজে পায়নি। স্টেশন ওয়াগনটাও কেউ দেখেনি। এখন এসব বলে আর কি লাভ? এলিজাবেথ ডিয়ারিংয়ের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে পিডবি বললেন, আমিও এটা বিশ্বাস করতে চাই না, কিন্তু আমাকে করতেই হচ্ছে। তার পরের কথাগুলো ছিল তিক্ততায় ভরা। হয়তো একমাত্র তুমিই ভাগ্যবতী লিজ। বিয়ের আগেই জানতে পারলে যে সে কতটা বিপজ্জনক। কি সব বলছেন জর্জ? লিজ কেঁদে ফেলে। আপনি কি করে বিশ্বাস করতে পারেন? এটা ছাড়া আর কি বা বিশ্বাস করার আছে? অন্যদিকে ঘুরে পিডবি বললেন। লিজ ডিয়ারিং ফুপিয়ে কাঁদতে কাঁদতে হ্যাভিল্যান্ডকে আঁকড়ে ধরলেন। হ্যাভিল্যান্ড খাদানের চারপাশে জড়ো হওয়া ভিড়ের দিকে তাকান। তার পেনসিলভেনিয়ায় দেখা একটা খুনের ঘটনার কথা মনে পড়ে যায়। পুরো একটা শহর অপেক্ষা করছে কখন মৃতদেহগুলো তুলে আনা হবে। হঠাৎ শরীরে একটা নতুন শক্তি অনুভব করে তিনি লিজকে বললেন, চলো এখান থেকে যাই। ক্লেটন তখন হয়ে উঠেছে এক ভুতুড়ে শহর। দোকানপাট সব বন্ধ। জোর ডাইনার বন্ধ ছিল। রেলওয়ে স্টেশনের এজেন্ট
নিখোঁজ শিশুদের চিন্তিত বন্ধু এবং আত্মীয়দের কাছ থেকে আসা ডজন ডজন টেলিগ্রাম সামলাতে ব্যস্ত। টেলিফোন অফিসের দুটি মেয়ে তখনও কাজ করছিল। বৃদ্ধ মিস্টার গ্রেঞ্জার একজন ব্যাংক টেলার আর ব্যাংকের একজন স্টেনোগ্রাফারই কেবল কাজ চালিয়ে যাচ্ছিলেন। মিস্টার গ্রেঞ্জার ক্লেটন মার্বেল কোম্পানির বেতনের হিসাব তৈরি করছিলেন, কিন্তু তিনি নিশ্চিত ছিলেন না যে কোম্পানির ট্রাক দুজন রক্ষীসহ টাকা নিতে আসবে কিনা। বাকি সবকিছু ছিল এলোমেলো। রাস্তার ধারে হোটেলটি বন্ধ হয়ে গিয়েছিল, আর আগত কয়েকজন সেলসম্যান খবরটা শুনেই সেই দুর্ঘটনার স্থানের দিকে রওনা দেয়। কিছু বয়স্ক লোক উদ্বিগ্নভাবে ঘুরে বেড়াচ্ছিলেন এদিক ওদিক, আর খোঁড়া পথের দিকে তাকাচ্ছিলেন। এমনকি ক্লিনিকটাও ছিল বন্ধ। ডাক্তার আর নার্সরা সবাই ছিলেন দুর্ঘটনাস্থলে। প্যাট মাহুনির বাড়ির ভাঙা জানলার উপর এক টুকরো খবরের কাগজ টেপ দিয়ে আটকানো। প্যাট তার বড় আরামকেদারায় বসে আস্তে আস্তে দোল খাচ্ছিল, আর তার কোলের উপর রাখা ছিল একটা খোলা স্ক্র্যাপ বুক। স্ক্র্যাপ বুকটিতে একটি বড় শিরোনাম, মাহনি এবং ফে, বোফো বা ফেলো। তার নিচে প্যাট এবং নোরার ঝকমকে কাউবয় পোশাকে হাতে বন্দুক ধরা অবস্থায় ছবি। লেখাটিতে তাদের অভিনয়ের বর্ণনা ছিল, যেখানে উল্লেখ করা হয়েছিল তাদের সেই অদ্বিতীয় অনুষ্ঠানের কথা, যেখানে অন্ধকারে তাদের গয়নাগুলো চিকচিক করত আর বন্দুক থেকে বেরিয়ে আসত আগুনের শিখা। সমালোচক তাদের অভিনয়ের প্রশংসা করে বলেছিলেন যে এটি বেশ কয়েক বছরের মধ্যে দেখা সবচেয়ে মৌলিক পরিবেশনা, এবং প্যালেসে তাদের অনুষ্ঠান করার জন্য বুক করা হয়েছে। প্যাট স্ক্র্যাপ বুকটা বন্ধ করে পাশে সরিয়ে রাখে। সে তার মানিব্যাগটা বের করল, যেটা নানান কার্ড এবং সার্টিফিকেটে ঠাসা। ভেতরে একটা স্বচ্ছ আবরণের নিচে বিভিন্ন বয়সে ছোট্ট জেরির সাথে নোরার কয়েকটি বিবর্ণ ছবি ছিল। নোরা সবসময় হাসত, এবং প্যাট ছবিগুলো থেকে গভীর ভালোবাসা অনুভব করে থাকে। সে সবকিছু গুছিয়ে রেখে সিঁড়ির দিকে এগিয়ে যায়। সাধারণত প্যাট শক্তি এবং উৎসাহ নিয়ে চলাফেরা করে থাকেন, কিন্তু এখন উনি ধীরে ধীরে ক্লান্ত পায়ে চলেছেন। উনি চিলেকোঠায় উঠে সেই কাউবয় পোশাক এবং অন্যান্য সরঞ্জামগুলো নামিয়ে আনলেন, যেগুলো উনি হ্যাভিল্যান্ডকে দেখিয়েছিলেন। প্যাট পোশাকটি তার শোবার ঘরে নিয়ে গিয়ে পরে ফেললেন। তিনি আয়নার সামনে দাঁড়াতে তার পোশাকটা সূর্যের আলোয় ঝকমক করে ওঠে। উনি একটা ভঙ্গিতে দাঁড়িয়ে বন্দুকগুলো বের করে নিজের প্রতিবিম্বের দিকে তাক করে চিৎকার করে বললেন, হাত তোল, সবকটা ভিতর ডিম কোথাকার। তারপর উনি ফিরলেন নোরার একটা ছবির দিকে। সব ঠিক হয়ে যাবে নোরা, আমরা আবার একটা দারুণ শো করব। জেরিকে নিয়ে চিন্তা করো না, ওর খেয়াল রাখবো আমি। প্রধান টেলিফোন অপারেটর গার্টরুড নেইল্যান্ডের জন্য সবচেয়ে খারাপ মুহূর্তটা এসেছিল যখন তিনি প্যাট মাহনিকে তার কাউবয়ের পোশাকে মেইন স্ট্রিট থেকে হেঁটে আসতে দেখলেন। উনি ধীরে ধীরে রাস্তার মাঝখানের সাদা দাগের উপর দিয়ে হাঁটছিলেন। তার হাত দুটো বন্দুকের কাছে রাখা ছিল। গার্টরুড আর মিলি প্রথমে হেসে ওঠে, কিন্তু শীঘ্রই ঘটনাটা তাদের কাছে অন্যতম দুঃখের বিষয় বলে মনে হতে লাগলো। এই যে প্যাট কাউবয়ের মতো পোশাক পরে আছে, অথচ তার ছেলেই খুনের দায়ে অভিযুক্ত। ব্যাংকের বৃদ্ধ মিস্টার গ্রেঞ্জারেরও একই রকম প্রতিক্রিয়া হয়েছিল যখন প্যাট তার কাউবয় পোশাকে টেলারের জানলার কাছে এলো। প্যাট হাসি খুশি মুখে বললেন, সুপ্রভাত মিস্টার গ্রেঞ্জার। সুপ্রভাত প্যাট। মিস্টার গ্রেঞ্জার নার্ভাসভাবে উত্তর দেন। প্যাট বললেন, দেখছি আপনি খুব একটা ব্যস্ত নন। মিস্টার গ্রেঞ্জার তোতলামি করে বললেন, না। তিনি ভাবছিলেন যে সার্কাসের শিল্পীর মতো পোশাক পরা প্যাটকে দেখে মনে হচ্ছে তার মাথা খারাপ হয়ে গেছে। প্যাট বলতে লাগলেন, যেহেতু আপনি ব্যস্ত নন, আমি আমার গত 3 মাসের অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ দেখতে চাই। উনি কাউন্টারে ভর দিয়ে দাঁড়ালেন। তার হাত
বন্দুকের কাছে, আর জানলার দিকে তাকাতে তাকাতে আঙুলের ডগা বুড়ো আঙুলে ঘষতে লাগলেন তিনি। মিস্টার গ্রেঞ্জার বললেন, প্যাট, তুমি তো প্রতি মাসেই স্টেটমেন্ট পাও। প্যাট জেদ ধরে বলল, তাও আমি গত 3 মাসের বিস্তারিত বিবরণ দেখতে চাই। মিস্টার গ্রেঞ্জার ভাবলেন যে তার কথা মেনে চলাই ভালো। তিনি পরে বলেছিলেন, তাই আমি তার রেকর্ড আনতে ভল্টে গিয়েছিলাম। আমি ভল্টের ভেতরে ছিলাম যখন প্যাট আবার খুব সহজভাবে কথা বলল। সে বলল, মিস্টার গ্রেঞ্জার, আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে আমি ভল্টের দরজা বন্ধ করে ভেতরেই থাকতাম। যত পারেন অ্যালার্ম বাজিয়ে দিন, এখানে ডাকাতি হতে চলেছে। আমি ভেবেছিলাম এটা তার পাগলামিরই একটা অংশ। আমি ভেবেছিলাম সে ওই কাউবয়ের পোশাকে ব্যাংক ডাকাতি করতে এসেছে। আমি ভয় পেয়েছিলাম আর ভেবেছিলাম ও পাগল হয়ে গেছে। তাই আমি ভল্টের দরজা বন্ধ করে অ্যালার্ম বাজানোর চেষ্টা করি, কিন্তু সেটা কাজ করেনি। আমি জানতাম না যে বিদ্যুতের তার কাটা ছিল। টেলিফোন অপারেটর গার্টরুড এবং মিলি এরপর কি ঘটল তা পরিষ্কার দেখতে পাচ্ছিল। তারা দেখল একটা কালো সেডান গাড়ি ব্যাংকের সামনে এসে থামল। কালো স্যুট আর টুপি পরা 4 জন লোক গাড়ি থেকে নামে। দুজনের হাতে ছোট ছোট সুটকেস আর দুজনের হাতে ছিল বন্দুক। হঠাৎ ব্যাংকের দরজা সশব্দে খুলে যায় এবং এক বৃদ্ধ কাউবয়ের পোশাকে প্যাট মাহনি তার বন্দুকের উপর হাত রেখে আবির্ভূত হন। উনি একটা মজাদার ছোট পদক্ষেপ নিয়ে দৃঢ় ভঙ্গিতে দাঁড়ালেন। 4 জন লোক এতটাই অবাক হয়ে গেল যে তারা জমে যায় পাথরের মতো। হাত তোল, সবকটা ভিতর ডিম কোথাকার। প্যাট তার বন্দুক ঘোরাতে ঘোরাতে চিৎকার করে বললেন। ডাকাতদের দিকে আগুনের হলকা ছুড়ে দিয়ে বন্দুকগুলো থেকে গুলি ছুটল। ডাকাতেরা আশ্রয়ের জন্য ঝাঁপিয়ে পড়ে। নিরাপদ জায়গায় পৌঁছানোর জন্য তাড়াহুড়ো করতে লাগে তারা। একজন ব্যাংকের কোণার দিকে চলে যায়, 2 জন গাড়ির আড়ালে লুকালো এবং 4র্থ জন দুপক্ষের গোলাগুলির মধ্যে আটকা পড়ে যায়। এবারে আমি তোদের মাথার উপর দিয়ে গুলি চালিয়েছি। প্যাট চেঁচিয়ে বললেন, 1 ইঞ্চিও যদি নড়াচড়া করিস তাহলে তোদের সবাইকে উড়িয়ে দেব। উনি তার বন্দুকগুলো খোলা জায়গায় থাকা ডাকাতদের দিকে স্থিরভাবে তাক করেন। সামনে এগিয়ে এসে বন্দুক ফেলে দে, আদেশ করলেন তিনি। বন্দুকের নিশানায় থাকা ডাকাতটি দ্রুত তার বন্দুক ফেলে দিয়ে হাত তুলে ফেলল। প্যাট ধীরে ধীরে ফেলে দেওয়া অস্ত্রটির দিকে এগিয়ে যান। অন্যান্য ডাকাতেরা নড়াচড়া করল না, কিন্তু গার্টরুড আর মিলি দেখল যে তাদের মধ্যে একজন প্যাটকে নিশানা করেছে। ওরা চিৎকার করে ওঠে, যা শুনে প্যাট তার মাথা ঘোরায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে এক পশলা গুলির আওয়াজ হয়। বুড়ো প্যাটের কাঁধে এসে গুলিটা লাগলো, কিন্তু যে ডাকাতটি যাকে গুলি করেছিল এবং গাড়ির আড়ালে থাকা অন্য ডাকাতটিও একই সাথে গুলিবিদ্ধ হয়। তখন মিস্টার হ্যাভিল্যান্ড হোটেলের কোণা ঘুরে আবির্ভূত হলেন। তার হাতে ছিল ধোয়া ওঠা একটি বন্দুক। তিনি নিশ্চয়ই খুব শান্তভাবে কিছু একটা বলেছিলেন, তবে গার্টরুড এবং মিলি তা শুনতে পায়নি। কিন্তু বাকি ডাকাতেরা আত্মসমর্পণ করে নেয়। লিজ ডিয়ারিং রাস্তা পার হয়ে দৌড়ে চলে যায় প্যাটের কাছে। লোকটা তখন মাটিতে শুয়ে নিজের কাঁধ চেপে ধরে আছে, ওনার হাত রক্তে মাখা। ট্রুপার তেলেস্কি গাড়ির সাইরেন বাজাতে বাজাতে খাড়ি পথ দিয়ে ছুটে চলল। পুরনো খাদানের কাছে পৌঁছে সে পাথর আর ঝোপঝাড়ের উপর দিয়ে গাড়িটাকে প্রায় লাফিয়ে উঠে নিয়ে আসে পথের উপর। সামনে নতুন খাদানের ট্রেনটা দেখতে পেয়ে সে সেটার পাশ দিয়ে ছুটে যায় এবং ড্রাইভারকে চিৎকার করে ডাকে, ট্রেন ছাড়ুন। তেলেস্কি চিৎকার করল। হাঁফাতে হাঁফাতে সে উদ্ধারের অপেক্ষায় থাকা ভিড়ের কাছে পৌঁছায়। শুনুন সবাই, চিৎকার করে বলল সে, আপনাদের বাচ্চারা নিরাপদে আছে। ওরা সবাই নিরাপদে আছে। বাচ্চারা, জেরি, মেহনি, সবাই। ওরা এখানে নেই। আপনাদের পৌঁছানোর আগেই ওরা বাড়ি পৌঁছে যাবে। তারপর হাঁফাতে হাঁফাতে মাটিতে ভেঙে পড়ল তেলেস্কি। কুড়ি মিনিট পর ক্লিটন শহরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।
লোকেরা দৌড়াদৌড়ি করছিল, গাড়ি চালাচ্ছিল, এমনকি গাড়ির বাম্পার ধরেও ঝুলছিল। স্কুলের বাসের চিহ্ন লাগানো একটা স্টেশন ওয়াগন শহরের মাঝখানে এসে থামে, আর বাচ্চারা তাদের বাবা মায়ের দিকে হাত নাড়তে নাড়তে ও চিৎকার করতে করতে গাড়ি থেকে হুড় মুড়িয়ে বেরিয়ে আসে। বাবা মায়েরা তাদের সন্তানের সাথে পুনর্মিলিত হয়ে হাসছিলেন এবং কাঁদছিলেন। এদিকে এক তরুণ আইরিশ যুবক এলিজাবেথ ডিয়ারিংকে শক্ত করে জড়িয়ে ধরল। হ্যাভিল্যান্ড, যিনি তার তৃতীয় প্যাকেট সিগারেট ধরিয়েছিলেন, তখনও কাঁপছিলেন তিনি। আপনি এখন ওনার সাথে দেখা করতে পারবেন না। সে জেরি মাহনিকে বলল, ডাক্তার ওনার সাথে আছেন, আর কয়েক মিনিট লাগবে। আমি এখনো কিছু বুঝতে পারছি না। জেরি বলল, লোকেরা কি ভেবেছিল যে আমি ওই বাচ্চাগুলোর ক্ষতি করেছি? তুমি জানো না এখানে কি অবস্থা গেছে। লিজ ডিয়ারিং তার হাত ধরে বলল। জেরি ভাঙা জানলার উপর সাটা খবরের কাগজের দিকে তাকায় এবং তার মুখটা কঠিন হয়ে ওঠে। বাবার ব্যাপারে আমাকে বলুন, সে বলল। হ্যাভিল্যান্ড হাসলেন। তখনও তিনি কিছুটা বিহ্বল। আপনার বাবা এক অন্যরকম মানুষ। তিনি বাসটা উধাও হয়ে যাওয়াকে একটা ম্যাজিক ট্রিকের অংশ হিসেবে দেখেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে কেউ একজন ক্ল্যাটনের সবাইকে শহরের বাইরে পাঠাতে চেয়েছিল, যাতে তারা কোয়ারির বেতনের টাকা প্রায় $1,00,000 চুরি করতে পারে, এবং তাদের থামানোর জন্য সেখানে কেউ থাকবে না। এই জন্যই তিনি ওই পোশাক পরে ডাকাতদের থামানোর চেষ্টা করেছিলেন। তিনি ভেবেছিলেন পুরোটাই সবাইকে বিভ্রান্ত করার পরিকল্পনার অংশ। কিন্তু বাবা আপনাকে তার চিন্তার কথা বলেননি কেন? জেরি জিজ্ঞেস করে। আপনি এখনো বুঝতে পারছেন না এখানকার পরিস্থিতিটা কেমন ছিল, ব্যাখ্যা করলেন হ্যাভিল্যান্ড। লোকেরা ভেবেছিল যে বাচ্চাদের উধাও হওয়ার পিছনে আপনার হাত আছে, এবং তারা মনে করত যে আপনার বাবা হয়তো কিছু জানেন। তিনি যদি তার থিওরিটা বলতেন, আমি ভাবতাম তিনি হয় পাগল হয়ে গেছেন অথবা কিছু একটা লুকাচ্ছেন। তাই তিনি চুপ করেছিলেন, যদিও আমাকে কিছু ইঙ্গিত দিয়েছিলেন তিনি। আর তারপর তিনি শহরে বলতে গেলে একাই ছিলেন। তিনি ওই কাউবয়ের পোশাক পরে ব্যাংকে চলে যান আর শান্তভাবে সেই ডাকাতদের জন্য অপেক্ষা করতে থাকেন, যাদের আসার কথা তিনি জানতেন, এবং তারা এসেও ছিল। কিন্তু কাউবয়ের পোশাকটা কেন? লিজ প্রশ্ন করল। তার চিন্তা ভাবনা করার ধরনটা একটু অন্যরকম, হ্যাভিল্যান্ড বললেন। তিনি ভেবেছিলেন ওই পোশাকে তাকে দেখে ডাকাতরা হয়তো ঘাবড়ে যাবে। তিনি আশা করেছিলেন যে তিনি গুলি চালাতে শুরু করলে ওরা আতঙ্কিত হয়ে পড়বে। সত্যি বলতে গেলে সেটা প্রায় কাজ করেই ফেলেছিল। কিন্তু আমি যেটা বুঝতে পারছি না, লিজ বলল, সেটা হলো ওই গুলিগুলো চালিয়েও তিনি কিভাবে কাউকে আঘাত করলেন না। ওগুলো নকল বন্দুক ছিল, বলল জেরি। ওগুলো থেকে শুধু ফাঁকা আওয়াজ বের হয়। হ্যাভিল্যান্ড মাথা নাড়েন। তিনি আশা করেছিলেন যে ডাকাতরা তাদের বন্দুক ফেলে দেবে, আর তখন তিনি একটা তুলে নিয়ে সেটা তাদের বিরুদ্ধেই ব্যবহার করবেন। এটা প্রায় সফল হয়েই গেছিল, কিন্তু যে ডাকাতটা কোণ ঘুরে আসতে পেরেছিল সে তাকে গুলি করে দেয়। ভাগ্যক্রমে আমি ঠিক সেই মুহূর্তে এসে পড়ি আর ওদের সবাইকে হতবাক করে দিই। কিন্তু আপনি কিভাবে এসে পড়লেন সেখানে? জিজ্ঞেস করে জেরি। আমি আপনার বাবার কথা ভাবা থামাতে পারছিলাম না, বললেন হ্যাভিল্যান্ড। মনে হচ্ছিল তিনি জানতেন যে কিছু একটা ঘটতে চলেছে। তিনি উল্লেখ করেছিলেন যে যাই ঘটুক না কেন বাচ্চাদের খোঁজা হবেই। আমার জানা দরকার ছিল তিনি কেন এমনটা ভেবেছিলেন। যাক, বাঁচা গেল, জেরি বলল। আপনি কি জানতে পেরেছিলেন আমরা কোথায় ছিলাম? হ্যাভিল্যান্ড মাথা নাড়লেন। আমি ঠিক নিশ্চিত নই এটা কিভাবে ঘটল জেরি। ব্যাপারটা সহজ ছিল, বলল জেরি। আমি বাচ্চাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে আনছিলাম, এমন সময় সামনে একটা বড় ট্রাক এসে দাঁড়ায়। ট্রাকটা দাঁড় করানো ছিল আর তার চারপাশে ছিল জনা দুয়েক লোক। আমার মনে হয়েছিল গাড়িটা হয়তো খারাপ হয়েছে, তাই আমি নিজের গাড়ি থামাই। হঠাৎ করেই ওরা আমাদের দিকে বন্দুক তাক করে। লোকগুলো আমাকে তাদের নির্দেশ মানতে বলল। ওরা ট্রাকটা খুলে একটা র্যাম্প গড়িয়ে দেয়। আমাকে স্টেশন ওয়াগনটা চালিয়ে ট্রাকের ভেতরে তুলতে হলো। তারপর বাচ্চাদের কথা ভেবে আমি পালানোর চেষ্টা করতে পারিনি। ওরা ট্রাকের পেছনটা বন্ধ করে আমাদের নিয়েই রওনা দেয়, একেবারে শহরের মধ্যে দিয়ে। হ্যাভিল্যান্ড আবারও মাথা নাড়লেন। পুরনো দিনের কৌশল, এটা আমার মাথাতেই আসেনি। জেরি বলে চলে।
প্রায় 10 মিনিট পর ওরা আমাদের হ্যাস্কেলের জায়গার একটা বড় নির্জন খামার বাড়িতে নিয়ে গেল। আমাদের সেখানেই রাখা হয়েছিল, কিন্তু বাচ্চাদের খুব ভালো যত্ন নেওয়া হয়েছিল। হট ডগ, আইসক্রিম, সোডা দেওয়া হয়েছিল। আমরা শুধু অপেক্ষা করছিলাম। কেন জানি না, কিন্তু সবাই ভালো ছিল, আর বাচ্চারাও ততটা ভয় পায়নি যতটা সবার মনে হচ্ছে। আমরা ওই সুড়ঙ্গ পথ দিয়ে বেরিয়ে আসি আর শহরের সবার সামনে দিয়েই পার হই, কিন্তু কেউ আমাদের দেখেনি। এই সময় ডাক্তার ভিতরে এলেন। আপনি এখন 1 মিনিটের জন্য ওর সাথে দেখা করতে পারেন জেরি। আমাকে ওকে একটা কড়া ঘুমের ওষুধ দিতে হয়েছে আর কাঁধ থেকে গুলিটা বের করতে হয়েছে। ওর একটু ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু আপনাকে দেখলে ওর ভালো লাগবে। বেশিক্ষণ থাকবেন না। জেরি তাড়াতাড়ি উপরে উঠে সেই ঘরে ঢুকলো যেখানে প্যাট মাহনি শুয়ে। তাকে ফ্যাকাশে এবং ক্লান্ত দেখাচ্ছিল। জেরি বিছানার পাশে হাঁটু গেড়ে বসে। বাবা, সে নিচু গলায় বলল, তুমি একটা আস্ত পাগল মানুষ। প্যাট চোখ খুললেন। তুই ঠিক আছিস জেরি? হ্যাঁ বাবা, ঠিক আছি। আর বাচ্চারা? ওরা ভালো আছে, সবাই নিরাপদে আছে। জেরি প্যাটের হাতের উপর নিজের হাতটা রাখে। প্যাট মুচকি হাসলেন। ব্যাপারটা কিন্তু জাম্পেস ছিল জেরি, দারুণ সাফল্য। তা তো বটেই, সায় দেয় জেরি। সে আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু দেখল প্যাট ড্রেসারের উপর রাখার রূপলি ছবির ফ্রেমটার দিকে তাকিয়ে আছেন। আমি তোমায় বলেছিলাম সব ঠিক হয়ে যাবে নোরা, ফিসফিস করে বলল প্যাট। আমি বলেছিলাম আমি যতদিন আছি তোমার ছেলের জন্য চিন্তা করতে হবে না। তারপর উনি জেরির দিকে তাকিয়ে হাসলেন। একটু পর চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লেন তিনি। এলিজাবেথের কাছে যাওয়ার জন্যে জেরি চুপচাপ ঘর থেকে বেরিয়ে আসে। শুনছিলেন হাই পেন্টেকোস্টের লেখা কাহিনী নিখোঁজ। আজকের এই গল্পটি বিশেষভাবে স্মরণীয় 1976 সালে ঘটা একটি ঘটনার কারণে। 1976 সালের জুলাই মাসে ক্যালিফোর্নিয়াতে স্কুলের বাচ্চাদের নিয়ে একটা গ্রেহাউন্ড বাস হঠাৎ গায়েব হয়ে যায়। চাউচিলার কাছে একদল অস্ত্রধারী লোক বাসটা হাইজ্যাক করে একটা পাথরের খাদানে নিয়ে যায়, যেটা দেখতে একদম হিউ পেন্টেকোস্টের গল্পের সেই কোয়ারির মতোই ছিল। তারা ড্রাইভার আর বাচ্চাদের 24 ঘন্টারও বেশি সময় ধরে মাটির নিচে আটকে রাখে। বাচ্চারা ওখান থেকে পালানোর পর জানায় যে কিডন্যাপাররা তাদের নাম, বয়স আর বাবা মায়ের নাম জিজ্ঞেস করছিল, যা দেখে বোঝা যায় অপরাধীদের পরিকল্পনা ছিল বড়সড় মুক্তিপণ বা র্যানসাম আদায় করা। এক মহিলা পেন্টেকোস্টের গল্পটা পড়েছিলেন। তিনি পুলিশকে বাস্তব ঘটনার সাথে গল্পের এই অদ্ভুত মিলের ব্যাপারে জানান। পুলিশও তখন গল্পটা নিয়ে খোঁজ খবর শুরু করে, এই আশায় যে আসল কিডন্যাপিংয়ের কোনো ক্লু যদি সেখান থেকে পাওয়া যায়। বাস্তবের ঘটনার সাথে গল্পের এত মিল থাকায় গল্পটা হঠাৎ করেই খুব বিখ্যাত হয়ে ওঠে। তখন পেন্টিকোস্টকে বলা হয় ছোট গল্পটাকে একটা পুরো উপন্যাসের রূপ দিতে। বইটা চটজলদি পাবলিশও হয়, আর কভারে বড় বড় করে লেখা ছিল চাউচিলা কিডন্যাপিংয়ের আগেই লেখা, যাতে মানুষ এই অদ্ভুত সমাপতনটা বুঝতে পারে। পরে অবশ্য কনফার্ম করা হয়েছিল যে কিডন্যাপাররা ওই গল্পটা পড়েওনি বা দেখেওনি, কিন্তু কাল্পনিক গল্পের সাথে বাস্তব অপরাধের এই কানেকশনটা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় হয়েই রয়ে যায়। তো এই ছিল সেই ঘটনাটি। গল্পটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্টে। কোনো গল্পের সাজেশন থাকলে সেটাও লিখতে পারেন। সামনের সপ্তাহে ফিরে আসছি নতুন আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।